সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির ঈদ স্পেশাল অনুষ্ঠান দেশ ভাবনা অনুষ্ঠানে। আমি বরাবরের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম শুভ। দর্শক, আমরা জানি আমাদের দেশ এখন উন্নয়নের মহাসড়কে, আর এই উন্নয়নের মহাসড়কের সাক্ষী বাংলাদেশের আপামর জনসাধারণ। আর এই উন্নয়নের সাক্ষী আপামর জনসাধারণ প্রত্যেকটি ব্যক্তি তাদের নিজস্ব পর্যায় থেকে, নিজস্ব স্টেজ থেকে দেশের এই উন্নয়নে অবদান রেখে চলেছেন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে দেশের সেবা করে চলেছেন, দেশের মানুষের সেবা করে চলেছেন। তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত সুপরিচিত দিনাজপুর ৬ আসনের দুঃখী এবং মেহনতি মানুষের কাণ্ডারি শিবলি সাদিক ভাই। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির স্পেশাল অনুষ্ঠান দেশ ভাবনা অনুষ্ঠানে। চলুন দর্শক, আমরা এখন শিবলি সাদিক ভাইয়ের সাথে কথা বলি। আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও। কেমন আছেন? আছি মোটামুটি ভালো। ঈদ কেমন কাটছে? জি, খুবই ভালো। মোটামুটি সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ কেটে গেছে। আচ্ছা শিবলি ভাই, আমরা জানি যে বিশেষ করে আপনি একজন রাজনৈতিক ব্যক্তি এবং বৃহৎ একটা জেলার নেতৃত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে দেখা যায় যে তৃণমূলের সাথে সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে আপনি এলাকাতেই বেশি সময় দেন, আমরা যতটুকু জানি, এবং সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সব কিছু মিলিয়ে এই জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য আপনি কীভাবে কাজ করছেন? আমি প্রথমত যেটা বিশ্বাস করি সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন। তার যে বয়স, তার যে পর্যায়ে তিনি কাজ করছেন, সারা বিশ্বের মানুষ তাকে আজকে বিভিন্নভাবে সমাদৃত করছেন। তিনি একটি রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন, আর আমি একটি অঞ্চল, একটা জায়গা, একটা আসনের দায়িত্ব পালন করছি। তো সেক্ষেত্রে তার ভাবনাগুলোকে এই জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য যেভাবে জনগণের কাছে যাওয়া যায়, বিশেষ করে একদম ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে আমি সেভাবেই কাজ করে যাচ্ছি। আপনি হয়তোবা জেনে থাকবেন যে আমি আমার নির্বাচনী এলাকার সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি কখনো কাউকে পাঠিয়ে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করি না। যত ক্ষুদ্রই হোক অনুষ্ঠান, আমি সেখানে সরাসরি নিজে যাই, এবং এর পাশাপাশি আমি দলীয়ভাবে কাজ করে যাচ্ছি। আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড রয়েছে সেটা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে উপজেলা এবং জেলা পর্যায়ে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে আর কি। এভাবে আপনি আবার সম্পৃক্ততাটা বাড়াচ্ছেন। তো আসলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি যে এই যে আপনার দলীয় যারা কর্মী আছে তাদেরকে উজ্জীবিত করার জন্য স্পেশালি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? সবচেয়ে বড় কথা, আপনি জেনে থাকবেন যে আমার দুটি থানায় ইতিমধ্যেই আমি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে আমি কিন্তু মিটিং করেছি। সেখানে ওয়ার্ডের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তারা আমার সঙ্গে মত বিনিময় করেছেন, এবং আপনি জেনে অবাক হবেন যে সে মিটিং সকাল 10টা থেকে শুরু করে রাতের 11:30-12টা পর্যন্ত আমি তাদের কথা কিন্তু শুনেছি। তো সেখান থেকে আমার তৃণমূলের যে কথাগুলো, তাদের কষ্ট, চাওয়া পাওয়া এবং সম্ভাবনার কথাগুলো আমি কিন্তু জানতে পেরেছি। সেভাবে আমরা নোট ডাউন করেছি, এবং সেই লক্ষ্যে আমরা যতটুকু পারছি কাজ করে যাচ্ছি। আমরা জানি যে অটোমেটিকলি আমরা সমুদ্র জয় করেছি এবং পাশাপাশি আকাশ জয় করেছি। এই জয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য এই পৃথিবীতে এখন বাংলাদেশের একটা অবাক বিস্ময়ের মধ্যে আমরা চলে গেছি। কারণ বাংলাদেশকে আগে তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো। সেই জায়গা থেকে বাংলাদেশ সমুদ্র বিজয়, বাংলাদেশের মতো একটা দেশ, এবং সেখান থেকে আকাশ জয়ের যে বিষয়টা, যে 57টি দেশের মধ্যে বাংলাদেশের একটি জায়গা আমরা জায়গা করে নিয়েছি, এটা অত্যন্ত কি বলবো, সৌভাগ্যের বিষয় বলে গর্বের বিষয়। আচ্ছা শিবলি ভাই, এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যারা কিন্তু বিরোধী, দেশ বিরোধী মূলত, তারা কিন্তু সর্বসময় আমরা দেখেছি এই দেশের উন্নয়নগুলোকে কিন্তু অন্যভাবে ট্রিট করে। এই বিরোধী শক্তির উদ্দেশ্যে আপনি কি বলবেন? বিরোধী শক্তির উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো, আসলে তাদের চিন্তা চেতনা আমাদেরকে হলো সব সময় হেয় প্রতিপন্ন করার। তাদের সময়, আমাদের সময় বিবেকবান মানুষ, সাধারণ জনগণ বাংলাদেশের, তাদের কাছে যদি আজকে প্রশ্ন করা হয়, নিউট্রালি যদি প্রশ্ন করা হয় যে রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম না থেকে, যে কোন সরকারের আমলে আপনারা কি পেয়েছেন, অবশ্যই সে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি না হয়ে থাকে, অবশ্যই বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার সরকারকে তারা অবশ্যই সাধুবাদ জানাবেন, জানাচ্ছেও তাই। রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে যেটা বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো কি, এই কাদা ছোড়াছুড়ির কারণে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য অর্জন করেছি আমরা, যেগুলো এটা সাধুবাদ থেকে আমরা একটু পিছিয়ে আছি। কিন্তু আমরা থেমে নেই, কিন্তু আমরা দুরন্তর গতিতেই জননেত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু দুরন্তর গতিতেই আমরা এগিয়ে যাচ্ছি।
তো সেখান থেকে আমরা মনে করি এই কাদা ছোড়াছুড়ি পূর্বের থেকে এবং পৃথিবীর সকল রাষ্ট্রে সকল রাজনৈতিক দলে আছে, ছিল, থাকবে, যতদিন পৃথিবী থাকবে আমাদের এর মধ্যেই কাজ করে যেতে হবে। এটাই হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আর কি। আজকে এই যে বিশেষ করে ঈদের সময় আমরা জানি যে এজ এ জনগণের একজন স্পোকস পারসন হিসেবে আপনি জনগণের প্রত্যন্ত মানুষের সাথে মিশেছেন, গিয়েছেন, এই যে আপনার ঈদের অনুভূতিটা আসলে কেমন? আগের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা আর এখনকার অবস্থা কিন্তু অনেক পরিবর্তন। আপনি জেনে খুশি হবেন যে এখন মানুষের উৎপাদিত পণ্য, এই যে ধান বলেন, ভুট্টা বলেন, এটার যে ন্যায্য মূল্যটা আমরা দিতে পারছি, ঘরে ঘরে কিন্তু শান্তি বিরাজ করছে। এবং আপনি অবাক হবেন যে আজকে গ্রামের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও দেখবেন যে বিভিন্ন সেলিব্রেশন, মানে কি বার্থডে পার্টি পর্যন্ত তারা সেলিব্রেট করে থাকে। তো এই যে ব্যাপারগুলো, এই অনুভূতিগুলো কখন আসে মানুষের? আসে যখন অর্থনৈতিক সচ্ছলতা চলে আসে। আসলে মানুষ কিন্তু এখন সচ্ছলভাবে বসবাস করছে। তা আনন্দ তখনই আসলে অনুভব করা যায় একজন জনপ্রতিনিধি হিসাবে, যখন তাদের সকল মানুষজন একটু আনন্দে থাকে, খুশিতে থাকে, মানে একই কাতারে চলে আসে। হ্যাঁ, যখন ক্ষুধার কষ্ট থাকে না, যখন পোশাকের কষ্ট থাকে না। যদিও বা আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় আমাদের পথ শিশুদের কিছু দুই একটা ছবি আমরা দেখতে পাই, আসলে এগুলো নিয়েও আমরা কাজ করছি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আগের ঈদের খুশি আর এখনকার ঈদের খুশি, আমরা যেভাবে জনগণকে সঙ্গে করে নিয়ে আছি, আমরা বেশ এখন অন্ততপক্ষে শান্তিতে ঈদ করতে পারি, যে না আমাদের সকল জনগণ হাসি মুখে ঈদ করছে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি দেশ ভাবনা অনুষ্ঠানে। আমাদের সাথে আজকের অতিথি দিনাজপুর 6-এর কান্ডারি শিবলী সাদিক। আমরা তার সাথে বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আবারও কথা বলবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন দেশ ভাবনা অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগতম দেশ ভাবনা অনুষ্ঠানে। আমরা কথা বলছি শিবলী সাদিক ভাইয়ের সাথে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, মানে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগের ঈদ আর জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরের ঈদের মধ্যে আপনি কেমন পার্থক্য খুঁজে পান? এখানে আমার দাদু, তারপর আমার বাবারা দু ভাই, আমার বাবা এবং আমার বড় আব্বু স্বপ্নপুরী যে নিরুপকার দেলোয়ার হোসেন। তো আমার বাবা এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, এবং তারপরে আমি উপজেলা চেয়ারম্যান, এমপি। তো আসলে এটা জনগণের মানে প্রতিনিধির যে বিষয়টা আপনি বললেন, যে প্রতিনিধির বাদ দিয়ে যখন আমি একজন সাধারণ মানুষ ছিলাম, আসলে ওই অনুভূতিটা কখনো পাইনি। এই কারণ কোনো না কোনোভাবে আমাদের পরিবার একটা নেতৃত্বে ছিলই সব সময়, যার কারণে আসলে ওই ইমেজটা কখনো বাবা ক্ষমতায় ছিল, কখনো বড়ব্য ছিল, এই ইমেজটা আসলে ধারাবাহিকতাভাবে চলে এসছে। তো যার কারণে ওই অনুভূতিটা নাই যে আমি একজন সিভিলিয়ান, আমি একজন কিছুই না। আসলে জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন হইনি আমরা, যার কারণে আর জনগণ থেকে যদিও বা বাবা আপনার 2001-এ যখন আমরা পরাজিত হলাম, তারপর সুদীর্ঘ সময় একটা নেতৃত্ব শূন্য ছিল যদিও বা পরিবারের, কিন্তু ওই অনুভূতিটা কখনো আসে নাই। কারণ আমরা সেই মানুষগুলো যাদেরকে নিয়ে চলাফেরা করেছি, যাদেরকে নিয়ে আমরা কাজ করেছি, তারা সঙ্গেই ছিল, পাশেই ছিল, যার কারণে ওই অনুভূতিটা ব্যক্ত করা একটু ডিফিকাল্ট হবে আর কি। মানে দুইটা টোটালি যে ডিফারেন্সটা, এক কথায় যে আপনাদের তিন পুরুষ থেকে যে রাজনৈতিক ক্যারিয়ারটা, রাজনৈতিক পরিবারের যে ধারাটা, সেটা বজায় রেখে এ পর্যন্ত এসে দেখা যাচ্ছে যে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হতে চাইলেও জনগণ আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টা অনেকটা এরকম। একদম তাই। আচ্ছা, এই যে দায়িত্ববোধটা, জনগণের প্রতি একটা দায়িত্ববোধ কাজ করে, যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি। তো মাঝে মধ্যে আমরা দেখি যে জনগণের দিকে তাকাতে গিয়ে অনেক সময় ব্যক্তি স্বার্থ অথবা ফ্যামিলির অনেক কিছু কিন্তু পরিত্যাগ করে তাদের প্রতি একটা দায়িত্ববোধ চলে আসে। আসলে এই ফিলিংসটা আপনি কিভাবে? এটা আসলে একজন পলিটিশিয়ানের ব্যাপারে, একজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে আমি বলবো যেটা আসলে সত্যি, এটার পেছনে একটা করুণ ইতিহাস আছে। আমি যেমন আমার জীবন থেকে উপলব্ধি করি, আমার বাবা এমন একজন মানুষ ছিলেন, উনি জনগণ পাগল মানুষ ছিলেন। ওনাকে কখনোই আমি মানে বাসায় এসে কখনোই রাতের 9টা-10টায় এসে কখনো ঘুমাতে দেখি নাই। আমি আজ পর্যন্ত আমার মনে পড়ে না কখনো যে আমার বাবার সঙ্গে কখনো আমি ঘুমিয়েছি। এবং এই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আপনি জেনে থাকবেন, আমার নির্বাচনী এলাকা কিন্তু 4টি উপজেলা, 3টি পৌরসভা, 23টি ইউনিয়ন, একটা জেলার সমান এরিয়া। তো সেখানে মানুষকে সময় দেওয়ার ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবনে আমার একটা ছোট মেয়ে আছে, তো তাকেও আমি খুব কম সময় দিতে পারি। তো এই যে হাহাকারটা, এটা আসলে আমাদের কাছে আমরা যেটা ফিল করি সেটা হলো যে মানুষ আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। কারণ দেশ এবং জনগণের পাশে থাকার যে একটা ব্লাড রিলেটেড একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, মানে সেই তিন পুরুষের যে কথাটা বললাম আমি, তো এখান থেকে যে বিষয়টা আসে, একজন রাজনৈতিক জীবনের পারিবারিক সম্পর্কটা অনেক করুণ। এটা বিস্তৃতভাবে বলতে গেলে আসলে
অনেক কথাই চলে আসবে, অনেক স্মৃতি চলে অনেক আসে। স্মৃতি। আমি গ্রামীণ স্মৃতি বলতে আমি কিন্তু বড় হয়েছি আমার গ্রামেই, আফতাবগঞ্জে। তো সেখানকার অসংখ্য স্মৃতি রয়েছে আমার। সেখানকার শাখা নদীতে ছোটোবেলায় মাছ ধরা, গোসল করা, স্কুলের টিফিন পিরিয়ডে পালিয়ে গিয়ে সেখানে আবার গোসল করা, যখন চোখ লাল হয়ে যেত ওই ঘাসের পাতা তুলে চোখের মধ্যে দেওয়া। তো এই ধরনের অসংখ্য স্মৃতি রয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে আমার দেশের চেয়ে সুন্দর দেশ আমি পৃথিবীতে কোথাও দেখি নাই। বাংলাদেশ যে এত সুন্দর একটা দেশ, এত শান্তির দেশ, এত মর্যাদার দেশ, সম্মানের দেশ, এটা আমার ক্ষেত্রে নয়। আমরা বহির্বিশ্বে, আমি সরকারি এবং ব্যক্তিগতভাবে অনেক দেশে গিয়েছি, কিন্তু সেখানকার মানুষের যে রেসপেক্ট, এটা যদিও বা অনেক বেশি তারা করেন, কিন্তু কথা হচ্ছে মানুষে যে হৃদ্রতা, আন্তরিকতা, ভালোবাসা। আমি আপনাকে চিনি, আমার 5 মিনিট কাজের সময় নষ্ট হতে পারে, কিন্তু আপনার দেখা হলে আমি কুশল বিনিময় করলাম, আপনার সঙ্গে 5টা মিনিট কাটালাম, এটা পৃথিবী ফার্স্ট হয়ে গেছে। কিন্তু আসলে সেই সমস্ত দেশগুলো এত বেশি মেনটেন করে যে বাংলাদেশের আন্তরিকতা, আতিথেয়তা, বাংলাদেশের এই একেবারে অন্যরকম। হ্যাঁ আবেগ, এটা আসলে কোথাও পাওয়া যায় না। আচ্ছা, রাজনীতিবিদ ছাড়া এজ এ বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন সিভিল সোসাইটির মানে একজন সদস্য হিসাবে, উইদাউট রাজনীতি, যে আপনি একজন জনগণের প্রতিনিধি, আপনি দেশকে ইন ফিউচার কোথায় দেখতে চান? আমি দেশকে দেখতে চাই প্রথমতই মানে নিরাপত্তাটুকু চাই। আমি একজন রাজনৈতিক ব্যক্তি নয়, সাধারণ মানুষ হিসাবে যেটুকু চাই, আমরা নিরাপত্তা চাই আমাদের জীবন যাপনে, আমরা নিরাপত্তা চাই আমাদের খাদ্যে, আমরা নিরাপত্তা চাই আমাদের মানে প্রত্যেকটা ইনভেস্টমেন্টে। আমরা ব্যবসা করতে যাব সেইখানে এই নিরাপত্তার অনেকগুলো বিশ্লেষণ আসবে। তো সেক্ষেত্রে আমরা অনেক কাজ করে যাচ্ছি, মানে সরকার কাজ করে যাচ্ছে। তো এই দিক থেকে আমি একজন সিভিলিয়ান হিসেবে যদি ভাবি, তাহলে অবশ্যই আমি মনে করব যে এই নিরাপত্তাকে আরও বেশি আমাদের জোরদার করতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি দেশ ভাবনা অনুষ্ঠানে। আমাদের সাথে আজকের অতিথি দিনাজপুর 6-এর কান্ডারি শিবলী সাদিক। আমরা তার সাথে বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আবারও কথা বলবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন দেশ ভাবনা অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগতম দেশ ভাবনা অনুষ্ঠানে। আমরা কথা বলছি শিবলী সাদিক ভাইয়ের সাথে। জি, যে আসলে এই যে বাংলাদেশের মানুষের মধ্যে যে হৃদ্যতাটা, যেটা আপনি বাইরে কখনো দেখেন, এই প্রসঙ্গ ধরে যদি আমি একটাকে প্রশ্ন করি যে বর্তমান সময় আমাদের দেশে যে মাদক বিরোধী যে অভিযানটা চলছে, এটার প্রভাবটা আপনার এলাকায় স্পেশালি কেমন? আপনি জেনে থাকবেন আমার নির্বাচনী এলাকা হলো 2টা থানা পড়ছেন, এটা বর্ডার বেল্টের, একদম বর্ডারের কোল ঘেঁষে আমার ওই পাশে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের কোনো অংশ নাই। তো সেক্ষেত্রে আমরা মাদক বলতে আমাদের সেখানে কিছু মাদকের উৎপাত ছিল। তো ইতিমধ্যেই ইন্ডিয়ার সেই জায়গাগুলোতে ফেন্সিং করে ফেলছে তারা, তার কাটার। আর আমরা আমাদের পুলিশ সুপার এবং ডিআইজি সাহেব সবাইকে নিয়ে মিটিং টিটিং করে বিভিন্ন ধরনের আমরা কিন্তু উদ্বোধনীকরণ করেছি। আমরা বিশেষ করে স্টুডেন্টদেরকে নিয়ে যে কাজগুলো করেছি, সেটা হলো যে মাদককে না বলার ক্ষেত্রে তাদের অভিভাবক সমাবেশ করেছি। এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমার নির্বাচনী এলাকার এখনকার যে পরিস্থিতিটা, সেটা হলো গত প্রায় 1 বছর যাবৎ যে চিরুনি অভিযান চালিয়ে আমরা মাদক ব্যবসায়ীদেরকে, যারা 2 বছর আগে ব্যবসা করেছে, তাদেরকে পর্যন্ত আমরা ওয়ার্ন করেছি তাদেরকে যে তোমরা যদি ভবিষ্যতে এই ধরনের হও। এবং আপনি জেনে থাকবেন যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার জন্য যে তোমরা সুস্থ জীবনে ফিরে আসো, আমরা কিন্তু বিভিন্ন সহযোগিতা করেছি তাদেরকে বিভিন্নভাবে, কাউকে ভ্যান রিক্সা কিনে দিয়ে, কাউকে বা পার্সোনালি কিছু পয়সা দিয়ে, কোনো দোকান করার মধ্যে দিয়ে। তো আমি মনে করি এই মাদক বিরোধী যে অভিযান চলছে সারা দেশে, এটা সুষ্ঠু সঠিকভাবে যদি পরিচালনা হয়, এবং হচ্ছে আমার বিশ্বাস এবং আমি জানি, এটা 2-1টি জায়গাতে কিছু বিতর্কের সৃষ্টি করলেও এটা আমাদের প্রয়োজন। এই কারণে প্রয়োজন, একজন মার্ডার যদি করে কাউকে, একজন ব্যক্তি, তাহলে তাকেই মেরে ফেললো, কিন্তু একজন মাদক ব্যবসায়ী মাদক যদি বিক্রি করে, তাহলে এই রাষ্ট্রে, এই দেশের শত শত পরিবারকে, পুরো মানে শত পরিবারকে সে ইফেক্টিভ করতেছে। এবং সে মারছে একদিনে নয়, সে ধীরে ধীরে মারছে এবং পর্যায়ক্রমে যে জায়গাতে নিয়ে যাচ্ছে, শুধু মাদক সেবী সেই মরছে না, সাইলেন্ট কিলার বলা যায়। হ্যাঁ, সাইলেন্ট কিলার, তার পরিবার মরছে, তার বাবা, তার সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছে, তার ভাই বোনেরা সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছে। তো এইভাবে আসলে দেখা গেল যে মাদক সেবীরা বা মাদক যারা বিক্রি করছেন, তারা আসলে নীরবে নিভৃতে অসংখ্য মানুষকে তিলে তিলে মারছে। সেই তিলে তিলে মারার জায়গা থেকে রক্ষা করতে গেলে আমাদের এই ধরনের ড্রাস্টিক কিছু অ্যাকশান, অবশ্যই এটাকে আমি সাধুবাদ জানাই।
এবং ধন্যবাদ জানাই যে এটা বিতর্কের ঊর্ধ্বে থেকে আমাদের সকলের প্রচেষ্টায় সকলের সঠিক তথ্যের ভিত্তিতে অবশ্যই এটাকে বাস্তবায়ন করতে হবে বাংলার মাটিতে। হ্যাঁ শিবলী ভাই, আমরা দেশ ভ্রমণ অনুষ্ঠানে কথা বলছি। আমরা জানি যে সদ্য আমাদের বাজেট ঘোষিত হয়েছে, যে বাজেট সম্পর্কে আপনার প্রতিক্রিয়াটা কী হবে? বাজেট সম্পর্কে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন বাজেটের আকার আমরা অল্প কিছু বাড়িয়েছি এবার, তো আপনার ৬৬,০০০ কোটি টাকার মতো। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে পূর্বের যে অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করে বাজেট যেটা প্রণয়ন করা হয়েছে নিশ্চয়ই সেটা বাস্তবমুখী। এখানে কোনো ধরনের উচ্চবিলাসিতা নাই, এবং আপনি আজকের পত্রিকারও যদি বিষয়গুলো দেখেন তাহলে পত্রিকাতে যে বাজেটের পর যে লেখালেখিগুলো হয়, অনেকে মন্তব্য করছেন নির্বাচনমুখী বাজেট, জনগণকে খুশি করার বাজেট। তো এখান থেকেই বোঝা যায় যে বাজেটটা জনগণকে যদি খুশি করার জন্য হয়, জনগণ মানেই হলো দেশ এবং রাষ্ট্র, রাষ্ট্র যদি খুশি থাকে, এবং মূলত বাজেটটাই তো জনগণের জন্যই। আসলে এইখানেই আমাদের সার্থকতা। আমি মনে করি যে নিউজটা এসছে পত্রিকাগুলোতে ফলাও করে, তো সেখানে এসছে যে জনগণকে খুশি করার বাজেট, তো নির্বাচনী বাজেট মানে কি এই বাজেটের মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি নাই। এই বাজেটের সর্বোচ্চ প্রায়োরিটি আমাদের শিক্ষা খাতকে দেওয়া হয়েছে এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাতে কিছু দেওয়া হয়েছে। তা আমি মনে করি যে এই বাজেট এই দেশের জন্য, এই মানুষের জন্য অবশ্যই কল্যাণ বয়ে নিয়ে আসবে বলে আমার বিশ্বাস। আচ্ছা শিবলী ভাই, যেহেতু আমরা দেশ ভ্রমণ অনুষ্ঠানে কথা বলছি, সেক্ষেত্রে আপনি যেহেতু একজন নির্দিষ্ট একটা জেলার প্রতিনিধি, তো এক্ষেত্রে সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনার প্রচার প্রচারণা, জনসম্পৃক্ততা আমরা যতটুকু জানি সবার থেকে তুঙ্গে, আপনি কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল পাবেন কতটুকু প্রত্যাশী? আমি এক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হলো যে এক মহান আল্লাহ জানেন যে আমি আমার পদে আবারও আসীন হতে পারবো কিনা, আর দ্বিতীয়টি জানেন আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি ছাড়া এই গ্রিন সিগন্যাল আসলে যেভাবেই বলুক না কেন, মাঝে মধ্যে পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি এটা আসলে ধারণার থেকে মানুষ লিখে থাকেন বা বলে থাকেন, আসলে গ্রিন সিগন্যাল এখন পর্যন্ত কেউ কোথাও পায়নি। গ্রিন সিগন্যাল অ্যাকচুয়ালি নির্বাচনের খুব সন্নিকটে যখন আসেন তখন নেত্রী এটার ব্যবস্থা করেন। তা আমি যে পরিমাণ এবং যেভাবে কাজ করে গেছি, আমি বিশ্বাস এবং আস্থা রাখি জননেত্রী শেখ হাসিনার প্রতি, অবশ্যই আবারও সেক্ষেত্রে আমাকেই মনোনয়ন দেওয়া হবে এবং এই এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ আমি অবশ্যই পাবো। আচ্ছা, ঈদের মৌসুম, যেহেতু আপনি এলাকায় ঈদের মৌসুমে ঘোরাফেরা করেছেন, জনগণের জন্য ঈদ কেন্দ্রিক কী কী কাজ করেছেন? আচ্ছা, ঈদ কেন্দ্রিক যে কাজগুলো হয়েছে আমরা বিভিন্ন ঈদগাহ মাঠকে সজ্জিতকরণের জন্য কিছু বরাদ্দ দিয়েছি। আপনি বিশেষ করে মিনার করা, বাউন্ডারি করা, এবং দেখা গেল অনেক জায়গাতে ডিমান্ড হলো যে আমরা একটু মানে বর্ষার সময় জানেন আপনি যে বৃষ্টি চলে আসে, যে সেখানে একটু আমাদের অন্ততপক্ষে একটু করে দেওয়া হোক, প্লাস্টার করে দেওয়া হোক নিচটা। তো সেই ধরনের কিছু বরাদ্দ আমরা কিছু ঈদগাহ দিয়েছি। তো এই ধরনেরই কিছু কার্যক্রম ঈদের আগে করা হয়, এবং আপনার সরকারের পক্ষ থেকে যে ভিজিএফ চাল বিতরণ করা হয়, এগুলো কিছু আছে দুস্থ মানুষের জন্য। সেই সঙ্গে সরকারি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে কিছু দুস্থ মানুষের কাপড় চোপড় দেওয়া হয়, আমরা ব্যক্তিগতভাবে কিছু দিয়ে থাকি। এইভাবেই আর কি ঈদের আনন্দকে আমরা ভাগাভাগি সকলের সাথে ভাগাভাগি করবে। আচ্ছা, এই ঈদের মৌসুমে আপনার দেশবাসী তথা আপনার এলাকাবাসী আপনার যারা ভোটার, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি দিনাজপুর ৬ আসনের পক্ষ থেকে, সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। আমি একটি কথাই বলতে চাই, এই দেশটা হলো আমাদের। এই দেশটা স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আজ তারই সুযোগ্য কন্যা আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদেরকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য একটা জায়গা করে দিয়েছেন। এই জায়গা ধরে রাখবার দায়িত্ব শুধুমাত্র সরকারের একার নয়, এই জায়গা ধরে রাখবার দায়িত্ব আপনার আমার সকলের। আসুন আমরা সবাই মিলে আমাদের এই সমৃদ্ধির বাংলাদেশকে আঁকড়ে ধরি। আমাদের জন্য আমরা তো ভালো আছি, আমাদের সন্তানের জন্য আগামীর বাংলাদেশকে গড়ি, এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে বাংলাদেশে আমাদের সন্তানেরা শান্তিতে সুখে বসবাস করবে এবং স্বপ্ন দেখবে বিশ্বের সঙ্গে, বিশ্বের উন্নত যত রাষ্ট্র আছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবার মতো। আমি আবারও সকলকে ঈদ মোবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেশ ভাবনা অনুষ্ঠানে কথা বলছিলাম দিনাজপুর ৬-এর কাণ্ডারি এমপি শিবলী সাদিক ভাইয়ের সাথে কথা বলছিলাম। তার সাথে কথা বলে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, দেশকে নিয়ে তার ভাবনা এবং ভবিষ্যতে তিনি দেশকে কোন পর্যায়ে দেখতে চান, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা তার সাথে কথা বলেছি। এবং তিনি তার আশানুরূপ আশা ব্যক্ত করেছেন যে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ যেটি অটোমেটিক্যালি হয়ে গেছে, এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে বাংলাদেশ পরিণত হবে। আর এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি দেশ ভাবনা অনুষ্ঠান থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন বিজয় টিভি।